আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2 মাসে মূলধনী যন্ত্র আমদানির ঋণপত্রে খোলা কমেছে 44 ভাগ। কমেছে মধ্যবর্তী পণ্যের আমদানিও। বিনিয়োগ বাড়াতে ভাবমূর্তি ফেরানোই চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক পট পরিবর্তন, বন্যা ও তৈরি পোশাক খাতে অস্থিরতায় টালমাটাল দেশের ব্যবসায়িক পরিবেশ। ফলে নতুন করে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 2 মাসে মূলধনী যন্ত্রপাতি কিংবা উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে। জুলাই আগস্টে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে 28 কোটি 56 লাখ ডলারের আমদানি ঋণপত্র খোলা হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে 44% কম। শিল্পের কাঁচামালের এলসি বাড়লেও উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের এলসি খোলার পরিমাণ কমেছে 10%-এর মতো। আগামী দিনের বিনিয়োগ বাড়া বা কমার যে একটা প্রধান নিদর্শক, সেটা হলো মূলধনী যন্ত্রপাতির আমদানি বা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট। সেই জায়গাটাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু ক্রমাগত কমছে। রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে অর্থবছরের 2 মাসে সব মিলিয়ে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ প্রায় 13% কমেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, শিল্প এলাকায় সহিংসতা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দেওয়ার দাবি তাদের। বিনিয়োগ যখন কেউ করতে যায় দেশে, সে তখন তার সেফটির কথা চিন্তা করে। তো সে যখন সেফ ফিল করবে না, সে কেন এই দেশে টাকা বিনিয়োগ করবে? অতি শীঘ্রই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলাটাকে একটা সন্তুষ্ট পজিশনে আনা উচিত। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। অনেক দিন ধরে ডলারের দরও স্থিতিশীল। আমদানিতেও যে কড়াকড়ি ছিল তা শিথিল করা হয়েছে। ব্যাংকগুলোকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানি আগামীতে বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের দেশের তুলনায় বিদেশে সম্পদ 43 গুণ। সিঙ্গাপুরে 13,400 কোটি টাকার বিপরীতে দেশে তার সম্পদ মাত্র 330 কোটি টাকার। দেশে তার পরিবারের 7 সদস্যের সম্পদের পরিমাণ প্রায় 1200 কোটি টাকা। কর ফাঁকি তদন্ত করতে গিয়ে আজিজ পরিবারের সদস্যদের ও তাদের মালিকানাধীন 150 কোম্পানির নথি সংগ্রহ করেছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট অন্যতম শীর্ষ ব্যবসায়ী সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরে বসে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ প্রযুক্তি সহ নানা খাতে। মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাবে আজিজ সিঙ্গাপুরের 41তম ধনী। সম্পদ 112 কোটি ডলার, টাকায় যা 13,400 কোটি। তবে তার সম্পদের সামান্যই দেশে। আয়কর নথিতে আজিজ সম্পদ দেখিয়েছেন 330 কোটি টাকা, যার 295 কোটি টাকা ব্যাংকে ও শেয়ার বাজারে বিনিয়োগ। পরিবারের মধ্যে সম্পদে এগিয়ে আজিজের 2 কন্যা। আয়েশা আজিজ খান দেখিয়েছেন 282 কোটি টাকা, আর আজিজা আজিজ খানের 275 কোটি টাকা। তাদের বেশিরভাগ টাকাই শেয়ার বাজারে বিনিয়োগ। 2 বোনের মধ্যে আয়েশার আছে অকৃষি জমি। স্ত্রী আঞ্জুমান আজিজ খানের সম্পদ 94 কোটি টাকা, যার 50 কোটি টাকা শেয়ার বাজারে, বাকিটা ব্যাংকে। ভাই লতিফ খানের সম্পদ 87 কোটি টাকা প্রায়। এর মধ্যে কোম্পানির শেয়ারের মূল্য 76 কোটি টাকা। তার আছে 3.5 কোটি টাকার গাড়ি। আরেক ভাই ফরিদ খানের সম্পদ 99 কোটি টাকা। শেয়ার বাজারে তার বিনিয়োগ 141 কোটি। তার ঋণ 75 কোটি টাকা। আজিজ খানের ভাইয়ের ছেলে ফয়সাল খানের সম্পদ 53 কোটি টাকা, যার 41 কোটি শেয়ার বাজারে বিনিয়োগ। কর্পোরেট যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি, যাদের বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশন হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে যে বা ইচ্ছা প্রকাশ করতে যে কিন্তু অফিসারদের স্বস্তিতে থাকার পরিবেশ ছিল না। অনেকে বদলিও করে দেওয়া হয়েছে যদি কেউ স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছে। দেশ স্বাধীনের পরপরই ব্যবসা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA গ্রাজুয়েট আজিজ খান। শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদে শুরু তার বিদ্যুতের ব্যবসা। পরবর্তীতে শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনার অনুমতি পান আজিজ খান। দেশটিতে পুঁজি ও মুনাফা স্থানান্তর নিয়ে আছে নানা প্রশ্ন। তবে তদন্তে শুধু ব্যক্তির কর ফাঁকি ও অর্থ পাচার দেখবে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে মিলল কোটি টাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় 22টি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে গৃহকর্মী মর্জিনার নামে। করঅঞ্চল 15-র কর্মকর্তারা জানিয়েছেন, এস আলম পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে। চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম পরিবারের বাসভবনে এক যুগেরও বেশি সময়ের গৃহকর্মী মর্জিনা আক্তার। তার ব্যাংক হিসাবে পাওয়া গেছে 1,03,58,866 টাকা। গৃহকর্মীর ব্যাংক হিসাবে এত টাকা দেখে বিস্মিত কর কর্মকর্তারা। সম্প্রতি এস আলম পরিবারের সদস্য ও তাদের সাথে সংশ্লিষ্টদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই বাছাই শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের করঅঞ্চল 15। সে সময় চট্টগ্রাম ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় গৃহকর্মী মর্জিনার টাকার খোঁজ মেলে। প্রতিটিতে 4,70,903 টাকা করে 22টি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে। এরই মধ্যে এ অর্থ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া এস আলম গোষ্ঠীর 18টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ মাসে নিরীক্ষা দল প্রাথমিক প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিষয়ে কর কর্মকর্তা বা এস আলম গ্রুপের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ খাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তিগুলোর তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি। এক সপ্তাহের মধ্যে কোম্পানিগুলোকে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির বৈঠক শেষে একথা বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ জাতীয় কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডেস্কোর প্রধান কার্যালয়ে জ্বালানি ও বিদ্যুৎ জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কমিটির আহ্বায়ক বলেন, কতটি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হবে সেটি রিভিউ কমিটি পর্যালোচনার শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির বিদ্যুতের দাম ও বিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি জানান, চুক্তি পর্যালোচনা করে দেখা হবে সেগুলো আইন অনুযায়ী হয়েছে কিনা। মইনুল ইসলাম বলেন, এই কমিটি কাউকে ভয় দেখাবে না, বরং সমন্বয় করবে, কাজেই প্রমাণ করবে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম। কমিটির দ্বিতীয় বৈঠক 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রিভিউ করবো, জাস্ট রিভিউ করে দেখবো মানে whether those contracts were executed in accordance with the provisions of the Contract Act, আইন অনুযায়ী হয়েছে কিনা। আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। সরকারের বেঁধে দেয়া দামের প্রভাব নেই ডিম ও মুরগির বাজারে। খামারিরা বলছেন, ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রির কথা থাকলেও বিভিন্ন জেলার বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 13 টাকায়, অর্থাৎ প্রতি ডজন ডিমে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী মুরগির কেজি 269 টাকা 64 পয়সা ঠিক করা হলেও বাজারে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। তবে বেশিরভাগ বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দামে। খামারিরা বলছেন, বর্তমান সরকারের নির্ধারিত দামে ডিম মুরগি বিক্রি করে লাভবান হতে হলে নজরদারি প্রয়োজন। মুরগি এবং ডিম উৎপাদন করতে যে খরচ, সেই খরচটা সরকারকে বিবেচনা করে আর একটু দাম যদি বাড়ায় দিত, তাহলে খামারদের, আমাদের মতো খামারিদের একটু ভালো হতো। বাজার তদারকি করার অবশ্যই দরকার আছে, কারণ বাজার আমরা যে রেট মাঝে মাঝে পাই সেই হিসাবে তো যারা ডিম কেনে তারা তো আসলে ওই অতিরিক্ত দামে কেনে, আমরা তো আসলে ওই রেটটাও পাই না। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ সরকারি ছুটির দিনেও সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা চালু রয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেন। এখন পর্যন্ত কোথাও কোনো অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় গত কয়েকদিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আশুলিয়া, সাভার শিল্পাঞ্চলের 1863টি শিল্প কারখানার মধ্যে 1400 কারখানা চালু আছে। এছাড়া সরকারি ছুটিতে গাজীপুরে কিছু কারখানা বন্ধ থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর
পূর্ণ শক্তিতে মোতায়েন আছে, টহলদলগুলো টহল করছে, যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান থাকার কথা সেগুলো আছে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি। নদীপথে পণ্য সরবরাহকারী জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের অচল অবস্থা নিরসনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদ আহমেদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। রোববার রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। এতে নির্বাহী কমিটির 25 জনের মধ্যে 20 জনই উপস্থিত ছিলেন। নতুন সভাপতি সাইদ আহমেদ জাহাজ মালিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে সব ধরনের সমস্যার সমাধান করা হবে। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, এ খাতকে সুকৌশলে স্বার্থান্বেষী চক্র ধ্বংস করে ফেলেছে। জাহাজ ব্যবসাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হলে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান নতুন নেতারা। ডলার ও এলসি সংকটের ক্ষতি মুখে জাহাজ ভাঙা শিল্প। গত বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত পুরনো জাহাজ আমদানি কমেছে প্রায় 44 ভাগ। এতে বিপাকে পড়েছেন এই খাতের মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। পুরনো জাহাজ ভাঙার জন্য বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি রয়েছে চট্টগ্রামের, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ বলছে 2022 সাল থেকে অস্থির এই খাত। চলতি বছর পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। প্রায় 10,000 কোটি টাকার এই খাতের শ্রমিক ও মালিকেরা পড়েছেন গভীর সংকটে। জাহাজের পুরনো আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসাও ক্ষতির মুখে। ডলার সংকট, এলসি জটিলতা, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক নানা কারণে এমন হাল বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে জাহাজের দাম বেশি, আবার বাংলাদেশে আপনার লোহার দাম কম, এ সকল নানা বিষয়ের কারণে আপনার মালিকরা জাহাজ আনতে পারেনি, যে কারণে আপনার জাহাজ কম ছিল। আমরা আগের বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ একটা মোটামুটি হাইয়েস্ট পরিমাণ জাহাজ ভাঙছে, কিন্তু গত বছরের লাস্ট 6 মাসও কিন্তু সেই প্রবণতা আমরা দেখিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 বছর আগে মোট জাহাজ ভাঙা ইয়ার্ড ছিল 160টি। বন্ধ হতে হতে বর্তমানে চালু আছে মাত্র 30 থেকে 35টি। এসব ইয়ার্ডের বেশিরভাগই চলতি বছর কোনো জাহাজ আনতে পারেনি। আমাদের 160টা আমাদের ছিল, ইন্ডাস্ট্রি ছিল, এর মধ্যে আস্তে আস্তে 30টার মধ্যে চলে আসছে। সব অ্যাক্টিভ নাই, মানে ডলার সংকটে কেউ জাহাজ আর্জি করতে পারতেছে না, আর ওখান মার্কেটও খারাপ হয়ে গেছে। চলতি বছর শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 শ্রমিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবশেষে ক্ষতিপূরণের টাকা পেতে যাচ্ছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্তরা। গ্রামবাসীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে 8টি গ্রামে 6 কোটি 3 লাখ টাকা বরাদ্দ দিয়েছে খনি কর্তৃপক্ষ। দ্রুত টাকা বিতরণের দাবি ভুক্তভোগীদের। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করায় আশপাশের বিভিন্ন গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এই কারণে খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আন্দোলন করে আসছিলেন ক্ষতিগ্রস্ত 17 গ্রামের বাসিন্দা। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে খনি কর্তৃপক্ষ। তাদের সুপারিশের ভিত্তিতে ক্ষতিপূরণ হিসেবে চলতি মাসে 6 কোটি 3 লাখ 8 হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সুষ্ঠুভাবে সেই টাকা বিতরণের দাবি গ্রামবাসীদের। বাজেট চলে যাচ্ছে, তা এটা যত তাড়াতাড়ি আমাদেরকে দেয় ফাটন বাড়ির মেরামত করার জন্য, তাহলে আমরা খুশি। আমরা ব্যবসা বাণিজ্য আবার পুনরায় ভালোভাবে করতে পারবো, বাড়িঘর পুনরায় মেরামত করে পরিবারের সদস্য নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারবো। আমাদের অত্র এলাকার 19টি গ্রামের ক্ষতিগ্রস্তদের, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে, তাদের পরিবারের মাঝে এই টাকাটা, ক্ষতিগ্রস্ত টাকাটা সবাইকে সঠিকভাবে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিকভাবে 8টি গ্রামে ক্ষতিগ্রস্ত পাকা বাড়ির জন্য এককালীন 10,000 টাকা, কাঁচা বাড়ির জন্য 8,000 এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 6,000 টাকা দেবে খনি কর্তৃপক্ষ। সম্পূর্ণ এলাকা আশেপাশে 8-10টা গ্রাম সরেজমিনে পরিদর্শন করেছে এবং একটা প্রতিবেদন জমা দিয়েছে। বাড়িঘরের সংখ্যা, ফাটলের পরিমাণ সবকিছু মিলে সর্বমোট 6 কোটি 3 লক্ষ 8 হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা যাবে। আমরা পরবর্তীতে এলাকাবাসীর সাথে আলোচনা করে ক্ষতিপূরণ প্রদানের
উদ্যোগ গ্রহণ করব। দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে 2005 সাল থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমলেও কমেনি জলাবদ্ধতা, আবার অতিবৃষ্টিতে কোথাও কোথাও নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ক্ষেত, ভেসে গেছে ঘের, পুকুরের মাছ। ঝোড়ো বাতাসে উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এছাড়া জলাবদ্ধ কুষ্টিয়া, যশোর, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ, আমন ধান ও বিভিন্ন সবজির ক্ষেত। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।